নতুন সরকারের ১০০ দিন পার। আগের ১৫ বছরের কিছু প্রশ্ন। কোন পথে পালাবদলের বাংলা? কোথায় ফারাক ১৫ বছর আগের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে? বিজেপি সরকারের প্রথম ১০০ দিনে কী পেল রাজ্য? এই সময় পত্রিকায় বিশ্লেষণ করেছেন সঞ্জয় বসু। ভাষ্যে উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। ইংরাজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ দিনের শুরুটা দেখেই বোঝা যায় যে বাকি দিনটা কেমন যাবে। সত্যিই কি সবটা বোঝা যায়? পিছিয়ে যাই ১৫ বছর আগে। দিনটা ছিল ২০১১ সালের ২০ মে। ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে সেদিন বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে রাজভবন থেকে জনসমুদ্রে ভেসে পৌঁছেছিলেন রাইটার্স বিল্ডিংসে। সেদিনই বসেছিল তৃণমূল সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিদ্ধান্ত নিয়েছিল সিঙ্গুরে টাটা মোটরসের প্রস্তাবিত ন্যানো কারখানার জন্য অধিগৃহীত ৯৯৭.১৭ একর জমির মধ্যে ৪০০ একর জমি ফিরিয়ে দেয়া হবে অনিচ্ছুক চাষিদের। শুধু ঘোষণা নয়, ১ মাসেরও কম সময়ে ১৪ই জুন বিধানসভায় পাশ হয়েছিল সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিল। বিরোধী নেত্রী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মুখ্যমন্ত্রীর আসনে পৌঁছানো পর্যন্ত যতগুলো সিঁড়ি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল, তার মধ্যে সিঙ্গুরের জমি আন্দোলন ছিল কিন্তু অন্যতম, আপনারা জানেন। কিন্তু বিরোধী নেত্রী হিসাবে আন্দোলন এক, আর মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যকে নতুন দিশা দেখানো আলাদা বিষয় সম্পূর্ণ। সিঙ্গুরের অনিচ্ছুক চাষিরা জমি তো ফেরত পেলেন, কিন্তু পরবর্তী ১৫ বছরে কি হলো সেই জমিতে? কোথায় পৌঁছলো রাজ্যের শিল্পায়নের দিশা? এখন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পারছেন বা বুঝতে পারবেন যে ভবিষ্যতের কথা না ভেবে সেদিন হয়তো বাংলায় শিল্পায়ন এবং তরুণ যুবকদের কর্মসংস্থানের দরজা বন্ধ করে দিয়েছিল তার সরকার। এখন হয়তো বুঝতে পারবেন। তার পরের ১৫ বছরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে প্রচুর ঢক্কানিনাদ হয়েছে, কর্মসংস্থানের স্বপ্ন বেচা হয়েছে, কিন্তু বাংলায় শিল্পায়নের মানচিত্র থেকে কালো দাগটা আর ওঠেনি। আপনারা বলবেন, চুম্বকে এই প্রসঙ্গের অবতারণা কেন? কারণ ১৫ বছর বাদে আরও একটা পালাবদল দেখল বাংলা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ করেছে বিজেপি। গত ৯ই মে শপথ নিয়েছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। সেই দিনই তিনি বলে দিয়েছিলেন এই সরকারের নীতি হবে কথা কম কাজ বেশি। অন্যদিকে শাসক দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছিলেন দল আর সরকার হবে সম্পূর্ণ আলাদা। দল আর সরকার আলাদা। সরকার সরকারের কাজ করবে, দল চলবে দলের মতো। ভোটের আগে যেসব প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, বাংলার মানুষকে যেসব প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, সেটা সরকার কিভাবে কার্যকর করছে তা দেখবে দল। সেই বিজেপি সরকার কদিন আগে ১০০ দিন পেরিয়ে গিয়েছে। প্রথম ১০০ দিনের পারফরম্যান্সে দেখা যাবে এখনো পর্যন্ত সরকার এবং দল তাদের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যমাত্রা নিয়েই এগোচ্ছে। ভোটের আগে বিজেপির উল্লেখযোগ্য প্রতিশ্রুতি ছিল বেআইনি অনুপ্রবেশ রোখা এবং এই অনুপ্রবেশকারীদের বাংলা থেকে বিতাড়ন করা। আশ্বাস ছিল এ যাবৎ বাংলায় থমকে থাকা ১০০ দিনের কাজ, আবাস যোজনা, আয়ুষ্মান ভারতের মতো সামাজিক উন্নয়নে কেন্দ্রীয় প্রকল্পগুলো চালু করার। ছিল পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার,
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক ১৫০০ টাকার ভাতা দ্বিগুণ করে অন্নপূর্ণা যোজনা কার্যকরের আশ্বাস। বলা হয়েছিল আগের জমানার সব দুর্নীতির তদন্ত হবে, মহিলাদের সুরক্ষায় তৎপর হবে সরকার, শিল্পায়নের পথে কাঁটা সরিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, রাজ্য সরকারি কর্মচারীদের বেতন সংশোধনে সপ্তম বেতন কমিশনের আশ্বাসবাণীও ছিল বিজেপির সংকল্পপত্রে। তো প্রথম ১০০ দিনে আগের সরকারের আমলের জট কাটিয়ে এখনো পর্যন্ত ১,০০০ একরের বেশি জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য। বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নিজেদের দেশে ফেরত পাঠানোর কাজও পুলিশ প্রশাসন চালাচ্ছে। সরকারি প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে বেনো জল বের করার বদলে তৃণমূল জমানায় শেষ কয়েক বছরে কেন্দ্রীয় বঞ্চনার গাওনা গেয়ে ভোটের বৈতরণী পার করাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্য। মানুষ যে এই সব ভালোভাবে নেয়নি সেটা ভোটের ফলে স্পষ্ট হয়ে গিয়েছে। বিজেপি সরকার যে শুধুমাত্র আশ্বাস দিয়ে থেমে থাকবে না সেটা বুঝিয়ে দিয়েছে তাদের কাজেই। আবাস যোজনার বকেয়া ৬,১২২ কোটি টাকা রিলিজ করা হয়েছে। এখনো পর্যন্ত প্রায় ২১ লক্ষ ভুয়ো জব কার্ড খুঁজে বের করে যারা সত্যিই যোগ্য তাদের জন্য কার্যকর হয়েছে ১২৫ দিনের কাজের কেন্দ্রীয় প্রকল্প ভিবিজি রামজি। চালু হয়েছে মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, বার্ধক্য ভাতার অঙ্ক বেড়েছে, মহিলাদের জন্য সরকারি বাসে চালু হয়েছে ফ্রি রাইড, ধর্মের ভিত্তিতে সরকারি অনুদান প্রকল্প যেমন পুরোহিত ভাতা, ইমাম ভাতা এবং মুয়াজ্জিন ভাতা বন্ধ হয়েছে। সংকীর্ণ ভোট রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজধর্ম পালনের বার্তা প্রথম ১০০ দিনেই দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কোনো ধর্মীয় স্থানে মাইকের অপব্যবহার রুখতে এতদিন উৎসাহ দেখায়নি পূর্বতন সরকার। নতুন বিজেপি সরকার সেই কাজও শুরু করেছে। তৃণমূল জমানায় সবচেয়ে বড় অভিযোগ ছিল সরকারি চাকরিতে নিয়োগের প্রতিটা স্তরে দুর্নীতির। সে শিক্ষক নিয়োগ হোক অথবা পুরসভায় নিয়োগ, এমনকি ডব্লিউবিসিএস পরীক্ষাতেও অনিয়মের অভিযোগ উঠেছে। এই দুর্নীতির জন্য হাজার হাজার যোগ্য ছেলে মেয়ে বঞ্চিত হয়েছেন। নতুন সরকার যেমন একদিকে স্কুল সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনের মতো সংস্থাগুলোকে ঢেলে সাজিয়েছে বা সাজাচ্ছে, তেমনি সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমাও বাড়িয়েছে। সরকারি কাজে স্বচ্ছতা আনতে এবং ঘুষ, তোলাবাজি, কাটমানি বন্ধেও কঠোর পদক্ষেপ করছে সরকার। সাধারণ মানুষ যাতে অভিযোগ জানাতে পারেন সেজন্য টোল ফ্রি হেল্পলাইনও চালু করা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে সরকারি মেডিকেল কলেজ থেকে শুরু করে জেলা হাসপাতালগুলোতে স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুম থেকে নজরদারি করা হচ্ছে। এমনকি বেড বাড়ানো এবং বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে যৌথ উদ্যোগে জরুরি ভিত্তিতে রোগী ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। নিউ টাউনে বেসরকারি বিনিয়োগে ২০০০ বেডের আধুনিক হাসপাতাল গড়ার কাজ শুরু হয়েছে। আবার একেবারে মাইক্রো স্তরে সরকারি হাসপাতালে রোগীদের খাবারের ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো এবং মা আহার ক্যান্টিনে মাছ ভাত দেওয়ার মতো পদক্ষেপও করেছে নতুন বিজেপি সরকার, শুভেন্দু সরকার। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে প্রতিটা সরকারি দপ্তরে চালু করার চেষ্টা করেছিলেন ডু ইট নাও নীতি, এখনই করো নীতি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে দ্রুত সিদ্ধান্ত রূপায়ণের চেষ্টা করেননি এমন নয়, কিন্তু প্রথম প্রথম সেই নজরদারি থাকলেও ফের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছে সরকারি দপ্তরগুলো গত ১৫ বছর ধরে। বাম জমানায় বুদ্ধদেববাবু বাংলার চেহারা বদলে দেওয়ার জন্য কিছু উদ্যোগ নিয়েছিলেন প্রশাসনিক স্তরে, তবে অনেক ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়িয়েছিল তার দল। আবার তৃণমূল জমানায় মমতা বন্দ্যোপাধ্যায় একাধারে মুখ্যমন্ত্রী, অন্যদিকে তিনিই শাসক দলের সর্বময় কর্ত্রী। ফলে তিনি কোনো সিদ্ধান্ত নিলে সে ব্যাপারে ভালো মন্দ পরামর্শ দেওয়ার সাহসও কেউ দেখাননি। এখনো পর্যন্ত বাংলায় বিজেপি সরকার এবং দল
দুপক্ষ হাত মিলিয়ে একটাই লক্ষ্যে এগোনোর চেষ্টা করছে, সেটা হলো রাজ্যের ভোল বদলানো। সেই লক্ষ্যেই শিল্পায়নের জট কাটানোর চেষ্টা চলছে। তৃণমূল জমানায় শিল্পে ইনসেন্টিভ নীতি তুলে নেওয়া হয়েছিল। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মুখে ল্যান্ড ব্যাংক তৈরির কথা বললেও কাজের কাজ কিন্তু কিছুই হয়নি। নতুন সরকার শিল্পনীতি তৈরির কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই, এবং সেখানে উদ্যোগপতিদের বিনিয়োগের অঙ্কের বদলে কর্মসংস্থানের সুযোগ তৈরিকে ইনসেন্টিভের মাপকাঠি করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ডানকুনিতে হোশিয়ারি কারখানার সম্প্রসারণ প্রকল্প, হাওড়ার সাঁকরাইলে আমুলের উদ্যোগে বিশ্বের অন্যতম বৃহৎ দই এবং দুগ্ধজাত সামগ্রীর কারখানার মতো একগুচ্ছ পরিকল্পনা কার্যকরের পথে। অমিত সিংয়ের মতো ফার্স্ট জেনারেশন অন্ত্রপ্রনিয়নের হাত ধরে পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্সের মেগা স্টিল প্ল্যান্ট গড়ে উঠছে। এখনো পর্যন্ত ৫৪,০০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব হয়েছে রাজ্যে। ১০০ কোটি টাকার উপরে বিনিয়োগের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্সের ব্যবস্থাও করেছে নতুন সরকার। এর উল্টো দিকে একবার দেখে নেওয়া যাক ১৫ বছর আগে আর এক পালাবদলের সরকারের প্রথম ১০০ দিনের কাজকর্মকে। তৎকালীন তৃণমূল সরকার প্রথম ক্যাবিনেট বৈঠকে সিঙ্গুরের জমি অনিচ্ছুক চাষিদের ফেরত দেওয়ার পাশাপাশি আরও বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছিল। পাহাড়ের সমস্যা সামাল দিতে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গঠনের জন্য গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে চুক্তি করেছিল মমতার সরকার। রাজনৈতিক বন্দি মুক্তির জন্য নাগরিক সমাজের ৬ জন বিশিষ্ট ব্যক্তির নেতৃত্বে কমিটি গঠিত হয়েছিল। ৫২ জন রাজনৈতিক বন্দির মুক্তিও ঘোষণা করেছিল তৎকালীন তৃণমূল সরকার। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের জন্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে মাথায় রেখে ৮ সদস্যের মেন্টর গ্রুপ তৈরি। উচ্চশিক্ষার পরিকাঠামো গড়তে ১০ সদস্যের কমিটি গঠন। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সিলেবাস পুনর্বিন্যাস। মাটি মানুষের সরকারের প্রথম ১০০ দিনের মাইলস্টোন হিসাবে এখনও তৃণমূলের ওয়েবসাইটে জ্বলজ্বল করছে এই সব প্রতিশ্রুতিগুলো। তুলনাটা দুই সরকারের প্রতিশ্রুতি বা প্রতিশ্রুতি পূরণের নয়, তুলনাটা আসলে মানসিকতা এবং দৃষ্টিভঙ্গির। ১৫ বছর আগে বামফ্রন্ট সরকারকে সরিয়ে বাংলায় ক্ষমতায় আসার সময় থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন ২ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছে আগের সরকার, মানে বাম সরকার। আর ১৫ বছর পরে বিজেপি সরকার তৈরি হওয়ার সময় সেই ঋণের অঙ্কটা বেড়ে হয়েছে ৭ লক্ষ কোটি টাকা। তা নিয়ে রাজনীতি করার বদলে রাজস্ব বাড়ানোর রাস্তা খুঁজছে নতুন সরকার, তা নিয়ে কিন্তু রাজনীতি করেনি। ফলে প্রথম ১০০ দিনের শেষে নতুন সরকারকে কত নাম্বার দেয়া যায়? আমি মনে করি এখনই নম্বর দেওয়ার সময় আসেনি। তবে নতুন দিশা রয়েছে এই ১০০ দিনে। কিছু প্রতিশ্রুতি দ্রুত নীতিতে বদলেছে, দীর্ঘদিনের জট খুলেছে অনেক ক্ষেত্রে। তবে এই স্বীকৃতি কোনো ব্ল্যাঙ্ক চেক নয়। সংবাদপত্র হিসাবে আমরা কোনো সরকারের শুধু প্রশংসাই করব অথবা স্থায়ী বিরোধিতা করব এই রকমটা নয়, আমরা জনস্বার্থের পক্ষে। সেদিক থেকে মনে হয় নতুন সরকারের সামনে প্রতিবন্ধকতাও আছে বিস্তর। দুর্নীতি, কাটমানি, লাল ফিতের ফাঁসের যে পরম্পরা বাংলায় চলে এসেছে, সেই মানসিকতা একদিনে দূর হবে না। সেই মানসিকতা বদলে নতুন পথে হাঁটার কাজটা শুরু হয়েছে। সকালের শুরুটা নিশ্চিতভাবেই ভালো, বাকি দিনটা কেমন যাবে সেটা বুঝিয়ে দেবে সরকারের আগামী দিনের কাজই। মাফ করবেন, এটা আমার কথা নয়, এটা নিউজ নির্ভীকের বক্তব্য নয়, এটা দৈনিক এই সময় পত্রিকায় প্রকাশিত সঞ্জয় বসুর বিশ্লেষণ। আমি জাকির হোসেন শেখ শুধুমাত্র ভাষ্যপাঠে উপস্থাপন করলাম। একদম শেষে বলি, আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মতোই নিউজ নির্ভীকে নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।